আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাতের রমরমা রাজনীতি রীতিমতো ভাটার টানের কবলে পড়েছে। জামাতি নেতাদের চেহারায় যে উজ্জ্বলতা ছিল, তারা যেভাবে লোকজনকে দেখলে করমর্দন করতেন, হাসি মুখে মানুষের সঙ্গে মোলাকাত করতেন, কোলাকুলি করতেন, অতি আদর করে আবার অনেকের গালে চুম্বন দিতেন, চুমা। সেই জিনিসগুলো গত কয়েকদিন ধরে বন্ধ আছে। জনাব তারেক রহমান সাহেবের যে বাংলাদেশে আগমন, এটি জামাতকে ভারী বেকায়দায় ফেলে দিয়েছে। অনেকে লক্ষ্য করছেন যে এই মুহূর্তে তারা নড়াচড়া করতে পারছে না, তারা কিছু ত্যাগ করতে চাচ্ছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা সেই জিনিসগুলো ত্যাগ করতে পারছে না। যেমন ধরুন, আপনার পেটের মধ্যে মোচড় দিচ্ছে, কিসে মোচড় দিচ্ছে বুঝে নেন। এখন আপনি এরকম একটা জায়গার মধ্যে আছেন, যে জায়গাতে আপনি না বায়ু ত্যাগ করতে পারছেন, না অন্য কোনো কিছু ত্যাগ করতে পারছেন, কিন্তু আপনার খুব কষ্ট হচ্ছে। তো সেই কষ্ট আপনার চোখে মুখে যেভাবে ফুটে উঠবে, এটা আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে থাকেন, কোনো পবিত্র জায়গাতে থাকেন, কোনো জনসমাবেশে থাকেন, যেখানে আসলে আপনি এই জিনিসগুলো আপনার শরীরের যে অংশ, মানে আপনি ত্যাগ করতে ইচ্ছুক বা প্রয়োজন, আপনি সেটা পারছেন না পরিস্থিতির কারণে। লোকজন বলবে কি, শব্দ যদি হয়ে যায়, গন্ধ যদি ছড়িয়ে যায়, তাহলে কি হবে? তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি খুব কষ্ট করে চেপে আছেন, কিন্তু আপনার শরীর বাঁকা হয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, চোখ মুখ বাঁকা হয়ে যাচ্ছে। তো এরকম অনিচ্ছাকৃত অনেকগুলো বিষয়। এখন জামাত এই মুহূর্তে ধুমছে যে কথাগুলো বলতে চায় তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, জামাতের বট বাহিনী তারাও যে কথাগুলো এই মুহূর্তে বলতে চায়, প্রাণ খুলে গালি দিতে চায়। তারা শেখ হাসিনাকে যে ভাষায় গালাগাল করেছে, তারপর যে ভাষায় যারা স্বাধীনতার পক্ষের শক্তি রয়েছে, মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদেরকে যে ভাষায় তারা গালাগাল করেছে, তার চেয়ে জঘন্য এবং নিকৃষ্ট ভাষায় এখন তারা জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি কিছু শীর্ষ নেতৃবৃন্দ যারা তারেক জিয়াপন্থী, তাদেরকে গালাগাল দিতে চাচ্ছে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। এর কারণ হলো, এখন সারা বাংলাদেশ তারেক রহমান সাহেবের যে জ্বরে, সেই জ্বরে আক্রান্ত। দেশের বড় বড় শিল্পপতি, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যারা সেই গত 14-15 মাস ধরে জামাতকে যাকে বলে হাদিয়া দিচ্ছে, জামাতের দাবিদারি করছে, অনেকে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে তাদের অফিসের চাকরি টাকরি দিয়ে রীতিমতো ধরে নিয়েছে যে জামাতই রাষ্ট্র চালাচ্ছে এবং আগামীতে জামাত রাষ্ট্র চালাবে। কিন্তু তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে এই পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে, এবং এখন আর লোকজন কেউ জামাতকে চিনতে চাচ্ছে না, না চেনার ভান করছে। এটা খুবই অবমাননাকর। একটা সমাজে, একটা সংসারে বা একটা মাহফিলে আপনি যখন একটা বড় চেয়ার নিয়ে বসে থাকেন এবং সব মানুষ যখন আপনাকে প্রিভিলেজ দিতে থাকে, এরপর হঠাৎ করে অন্য এক কুতুব এলেন, অন্য একজন মেহমান এলেন, এবং তাকে সবাই মেহমান আজিম মানে প্রধান মেহমান হিসেবে বরণ করে নিল, আপনার অবস্থা কি হবে একটু বোঝার চেষ্টা করুন। তো এই গত 14 মাসে বাংলাদেশ পুরো রীতিমতো জামাতময় ছিল। জামাতের বাইরে রাজনীতি নেই, জামাতের নেতাদের বাইরে কোনো নেতা নেই, জামাতের যে আমির, তার উপরে বাংলাদেশে কোনো সুপ্রিম লিডার নেই। তিনি যা বলেন তাই খবর, তিনি যেখানে যান সেদিকে ক্যামেরা যায়, তিনি হাসলে বাংলাদেশ হাসে, তিনি কাঁদলে বাংলাদেশ কাঁদেন, তার যা ইচ্ছা তাই তিনি করেন, জাস্ট লাইক মানে একজন কি বলবো, আমিরুল মুমিনিনের মতো। কিন্তু যেই মুহূর্তে 25 তারিখে, ডিসেম্বর মাসের 25 তারিখে তারেক রহমান সাহেব আসলেন, সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে নিয়ে, তার স্ত্রী, তার কন্যাকে নিয়ে, এমনকি তার বিড়ালটাকে নিয়ে, মানুষের যে আগ্রহ, যেভাবে মানুষ তারেক রহমান সাহেব, তার পরিবার, তার মা, তার বিড়াল সব কিছু নিয়ে যে খুশিতে তারা যে বকবক করছে, এটা সব মানুষ সহ্য করলো। জামাতের পক্ষে আসলে এই জিনিসটি সহ্য করা খুবই কঠিন একটা বিষয়। ফলে জামাতের কিন্তু মন খারাপ। আমি কয়েকজন নেতাকে দেখলাম,
তারা যেভাবে কথা বলেন সচরাচর গত 14 মাসে, তাদের যে ধরনের ড্রেস কোড থাকে, তাদের চেহারায় যে ধরনের একটা দ্যুতি থাকে, প্রায় সবকিছুই ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। তারা তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে চাচ্ছে, কিন্তু সেই অন্তর থেকে স্বাগত জানানোটা হচ্ছে না। যে আমাদের আমির স্বয়ং একটি যাকে বলে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন, জনাব তারেক রহমান সাহেবকে সপরিবারে সুস্বাগতম জানিয়েছেন। এখন এই যে সপরিবারে সুস্বাগতম, এটি নিয়ে প্রথমে বানানে ভুল হয়েছে। তো বানান যখন তিনি 3বার করে ঠিক করলেন, ছোট্ট একটি শব্দ, সবাই বলার চেষ্টা করলো ছি ছি ছি, এত বড় একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আবার যিনি আমির, একটা স্ট্যাটাস তিনি বাংলায় লিখতে পারেন না, তাও ভুল হয়। পরে যখন তিনি সেই শব্দগত যে বানান ত্রুটি, সেই ত্রুটি দূর করলেন বটে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যে শব্দটি প্রয়োগ করা হয়েছে সেই শব্দটিও বাংলা ব্যাকরণ অনুযায়ী যথাযথ হয়নি, যেমন সপরিবারে। তো সপরিবারে এই শব্দটি সঠিক নয়, বা সুস্বাগতম এই শব্দটি সঠিক নয়, স্বাগতমই যথেষ্ট। এখানে সুশব্দটি যুক্ত করা হলে মানে দ্বৈত, এখানে দ্বৈত ইতিবাচক শব্দ হয়ে যায়। তো এই বিষয়গুলি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। কেউ হয়তো মস্করা করে বলছেন যে জামাতের আমিরের উচিত ছিল আরবিতে একটি যাকে বলা হয় স্ট্যাটাস দিতে। তিনি যদি আহলান শাহলান বা হালান ওয়া শাহলান ইয়া তারিক রহমান, দেখেন কত সুন্দর হতো না? আহলান ওয়া শাহলান ইয়া তারিক রহমান ওয়া জুবাইদা রহমান ওয়া জাইমা রহমান, কত সুন্দর হতো না? এখন এই যে এই ওয়া শব্দের অর্থ এবং, মানে জনাব তারেক রহমান সাহেব এবং জুবাইদুর রহমান সাহেব এবং যাকে বলা হয় জাইমা রহমান সাহেবা, তাদেরকে যাকে বলা হয় বাংলাদেশে স্বাগতম জানালাম। এখানে হয়তো আপনারা বলতে পারেন যে তারেক রহমান সাহেবকে সাহেব বললেন, জুবাইদা রহমানকে সাহেব বললেন, আর জাইমা রহমানকে কেন সাহেবা বললেন? এটার অর্থ জামাত বলতে পারতো যে যেহেতু তারেক রহমান সাহেবের অবর্তমানে জুবাইদুর রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করা হয়, কাজেই এখানে জুবাইদুর রহমান ব্যক্তি, তাকে স্যার সম্বোধন করতে হবে, এবং তার যে উপাধি সেটাও হবে চেয়ারপারসন, নট চেয়ার ওম্যান। তো এই জন্য আসলে তাকে সাহেবের সদর এই হিসাবে আমরা আখ্যায়িত করেছি। আর দ্বিতীয়ত আরবিতে তারা যদি বলতেন, আমাদের দেশের লোক আরবিতে একটা গালি দিলেও মনে করে যে প্রশংসা করা হলো। তো সেই কাজটি তারা না করে বাংলাতে করার কারণে এই ধরনের ট্রল হচ্ছে। এখন যে বাস্তব সমস্যা বাংলাদেশে, তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল তৈরি হচ্ছে। তিনি শহীদ মিনারে যাচ্ছেন, না শহীদ মিনার না, তিনি জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন, তার পিতার কবর জিয়ারত করতে যাচ্ছেন, তারপরে হাদির কবর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি জিয়ারত করতে যাচ্ছেন। এই বিষয়গুলো যাই যাচ্ছেন, মিডিয়াগুলো এতটা অকৃতজ্ঞর মতো আচরণ করছে, যারা গত 14 মাস ধরে জামাতি হেফাজতে তারা মূলত বেঁচে আছে। অনেকগুলো মিডিয়া যেগুলো মূলত আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল। তো যদি জামাত না থাকতো, এদেরকে সেই যারা যাকে বলা হয় সমন্বয়ক, কিংবা যারা এই নতুন বিপ্লব, যেটাকে লাল বিপ্লব বলা হয়, তো সেই নতুন বিপ্লবের যারা অধিকর্তা, এমনকি যারা বিএনপির হর্তাকর্তা, তারা জামাত না হলে অনেক মিডিয়া হাউসকে তছনছ করে দিত। প্রথম আলো, ডেইলি স্টার কি হয়েছে, তার চেয়ে বেশি তছনছ করা হতো। তো যে জামাত তাদেরকে এই গত 14-15 মাস ধরে বাঁচিয়ে রেখেছে, এই মিডিয়াগুলো তাদের ভোল পাল্টাতে, চোখ পাল্টাতে একটা মিনিটের সময় নেয়নি। তারেক রহমান আসছে, খবর দিবেন বা সেটা প্রচার করলে হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াস লাইভ করতে হবে, দেখাতে হবে, সেটা নিয়ে সকাল বিকাল তিনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, বাসার গেটের সামনে কারা দাঁড়ানো, তার পিছনে কে, সামনে কে, এই জিনিসগুলো মিডিয়াতে যেভাবে আসছে, এটা জামাতের সহ্য হচ্ছে না। জামাত মূল ব্যাপার হলো যে আমাদের তো অনেক কিছু আছে, আমাদের সেই ইতিহাস আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে, ইমান আছে, একিন আছে, দাড়ি আছে, টুপি আছে, পাজামা আছে, আরো কত কিছু আছে। তো সেইগুলো নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা তো বিড়াল পুষি, আমাদের অনেকের বাসায় বিড়াল আছে, কিন্তু আমাদের সেই বিড়াল নিয়ে কেন লোকজন আধিক্যতা দেখায় না? আমাদের অনেকের মেয়ে বিড়াল পুষে, ছেলে বিড়াল পুষে, তো সেগুলো নিয়ে কেন লোকজন খবরাখবর রাখে না? তা না রেখে তারেক রহমান সাহেবের মেয়ের বিড়াল
সেটিকে নিয়ে কেন এই আধিক্ষেপটা করা হচ্ছে। তো এই পুরো বিষয়গুলো নিয়ে জামাতের মন খারাপ হবে, ঈর্ষা হবে, এটা স্বাভাবিক। এগুলো গেল ট্রলের কথা। এবার সিরিয়াসলি কিছু কথা বলি। সেটা হলো জামাত গত কয়েক মাস যাবত যে রাজনীতির হিসাব করে এগুচ্ছে, সেখানে তাদের যে সকল প্রোডাক্ট বাই প্রোডাক্ট, তাদের প্রকাশ্য সংগঠন, গুপ্ত সংগঠন, তাদের প্রক্সি সংগঠন, সব মিলে প্রায় ১.৫ ডজন মানে 18টি মতো সংগঠন গোপন এবং প্রকাশ্যে গত ১৪-১৫ মাস ধরে বাংলার মানুষকে কনফিউজড করে রেখেছে। তারা নিজেরা কখনো দ্বন্দ্ব করে, সংঘাত করে, তারা কখনো বিএনপির পিছনে লাগে, কখনো আওয়ামী লীগের পিছনে লাগে, কখনো ডক্টর ইউনূসের পিছনে লাগে, কখনো এমনকি জামাতের পিছনে লাগে। কিন্তু আসলে এই গ্রুপগুলো সবই হলো প্রক্সি গ্রুপ। তো এই প্রক্সি গ্রুপ নিয়ে জামাত যেটা চিন্তা করেছিল যে আরো কিছুদিন সময় পেলে অনায়াসে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারবে। তারেক রহমান সাহেবের অবর্তমানে যেভাবে বিএনপিকে স্কুইজ করা যায়, মুচড়ানো যায়, দমড়ানো যায়, এবং বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো যায়, এবং যেভাবে বিএনপির নেতাকর্মীদেরকে অপমান করা যায়, এবং বিএনপির মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যেভাবে জামাতের নেতাকর্মী দ্বারা বিভিন্ন জায়গাতে অপমানিত হয়েছেন, ধর ধর ভুয়া ভুয়া বলে যেভাবে শব্দ তোলা হয়েছে, এবং বেশ কয়েকটি জায়গাতে তো মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন জামাত শিবিরের লোকজনের হাতে। তো এই দৃশ্য আমরা দেখেছি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অফিস, সেই অফিসে গিয়েও জামাতের লোকজন যেভাবে তারা তোয়াজ তদবির পেয়েছেন, ঠিক উল্টো হয়েছে বিএনপির ক্ষেত্রে। বিএনপির যারা নেতৃবৃন্দ গিয়েছেন তাদেরকে গলায় মালা পরে তারপর শেষে প্রোটোকল মেনটেন করে যেতে হয়েছে। অনেক ক্ষেত্রে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, অনেক ক্ষেত্রে তারা যখন সাক্ষাৎ করতে চেয়েছে তখন তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না, ইত্যাদি নানা রকম সমস্যার কারণে জামাত সবসময় নিজেদের মধ্যে একটা যাকে বলা আত্মতৃপ্তি কাজ করতো যে আমরা সরকার পরিচালনা করছি এবং আমরা বিএনপির লোকদেরকে যখন ইচ্ছা তখন বলছি চলে যাও, তারা চলে যাচ্ছে, আবার যখন ইচ্ছা তখন ডাকছি, আমরা ইচ্ছা মতো বিএনপি নেতাদের সঙ্গে দেখা করতে পারছি, তাদেরকে ডাকতে পারছি, আবার প্রয়োজন অনুযায়ী তাদেরকে দূরে সরিয়ে তাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলতে পারছি। হয়রাজ বিএনপির যারা লোকজন আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল, সেই ন্যারেটিভটা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার পর। এখন নির্বাচনের মাঠে জামাত একাকী হয়ে গেছে। তারা যে সমস্ত লোকজনকে রেখেছিল একদম শতভাগ যে তাদের সাথে থাকবে, হেফাজত থাকবে, চরমোনাই থাকবে, তারপর নুরুল হক নুরুল গণ অধিকার পরিষদ থাকবে, আরো অনেক ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা গেল যে এই মুহূর্তে একমাত্র এবি পার্টি আর যাকে বলা হয় এনসিপি, এই দুটো রাজনৈতিক দল ছাড়া সবার সঙ্গে জামাতের টানা পড়েন, এবং প্রায় বেশিরভাগ লোক জামাত ছেড়ে তারা বিএনপিতে চলে গেছে, গণ অধিকার পরিষদ চলে গেছে। এর মধ্যে নুরুল হক নুরুল স্বতন্ত্র নির্বাচন মানে তার দলের পক্ষ হয়ে করবে না বিএনপিতে যোগদান করে পার্টি বিলুপ্ত করবে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ইতিমধ্যে তার যে সাধারণ সম্পাদক কিন্তু সেই তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই খবর শোনার আগেই নুরুল হক নুরু তার সাধারণ সম্পাদককে তিনি যাকে বলা হয় তিনি সেই বহিষ্কার করেছেন। অন্যদিকে এলডিপি কর্নেল অলি, একসময় কর্নেল অলির সঙ্গে জামাতের দাকুমরা সম্পর্ক ছিল, বিশেষ করে সাতকানিয়া লোহাগড়া নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকাতে জামাতের একটা আধিপত্য রয়েছে, এবং জামাতের সঙ্গে যখন বিএনপির খুব দহরম মহরম সম্পর্ক, তখন এই অভিযোগ তুলে যে এটি মুক্তিযোদ্ধার দল এবং সেখানে স্বাধীনতা বিরোধীদের এইভাবে আশ্রয় হতে পারে না, তারপর তারেক রহমান সাহেবকে বেগম জিয়াকে গালাগাল করে কর্নেল অলি সেখান থেকে বের হয়ে গেলেন। তো এর মধ্যে তিনি বেশ কয়েকবার আবার বিএনপির সাথে হৃদ্যতা করার চেষ্টা করেছেন, বিএনপিও তাকে কাছে ডেকে নিয়েছে প্রয়োজনে, কিন্তু এইবার যাকে বলা হয় বিএনপি আর তাকে কাছে নেয়নি। কারণ একটাই যে জামাতের সঙ্গে তার আবার দহরম মহরম সম্পর্ক শুরু হয়েছে, যেটি আগে ছিল দাকুমরা, আর এখন যাকে বলা হয় তিনি জামাতের রাইট হ্যান্ড, অথবা জামাত তার রাইট হ্যান্ড। তিনি জামাতের ভাষায় কথা বলছেন, যার কারণে কি হলো, এলডিপি কে 3 দফায় ভাঙা হলো বিএনপির কর্তৃত্বে। প্রথমে একবার ভাঙা হয়েছিল, তারপরে আবার ভাঙা হলো, সাদত হোসেন সেলিমকে দিয়ে আলাদা এলডিপি করা হলো, আর এইবার নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল যে এলডিপির যিনি সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ, তো সাবেক এমপি মন্ত্রী,
তাকে বিএনপিতে নিয়ে নেওয়া হলো এবং নমিনেশন দিয়ে দেওয়া হলো। ফলে কর্নেল ওলি একা, সম্পূর্ণ একা। তো এই যে যা কিছু হচ্ছে, মানে জামাতের যে সকল প্রক্সি যে গ্রুপগুলো ছিল, সেই প্রক্সি গ্রুপগুলোকে মোটামুটি বিএনপি নিষ্ক্রিয় করে দিয়েছে তারেক রহমান সাহেব আসার আগেই। আর তারেক রহমান সাহেব আসার পর জামাত, তার প্রক্সি গ্রুপ ইত্যাদি নিয়ে আলোচনাই হচ্ছে না, কেবলই মাত্র বিএনপি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এই মিলিয়ে কি হচ্ছে, একে তো জামাতের মন খারাপ, মন খারাপের পরে কয়েকদিন পরে শরীর খারাপ করবে, আর শরীর খারাপ করলে তারা নির্বাচন কিভাবে করবেন আমি বলতে পারি না। তবে তাদের যে রাজনীতির হিসাবগুলো ছিল, সব হিসাব ইতিমধ্যে ওলট পালট হয়ে গেছে। নতুন করে তাদেরকে হিসাব করতে হবে আবার, এবং শুরু করতে হবে নতুন করে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।